হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। আরে চেয়ারম্যান সাহেব, আগে বসতে বলুন। শত্রু ছেলে বলে কি বসতে বলবেন না? মানুষ তো তার শত্রুকে আপ্যায়ন করায়। আর তাছাড়া আমি গন্ডগোল করতে আসিনি, এসেছি একটা কথা বলতে। সোহেলের দিকে তাকিয়ে বলে। বলো সব। সোহেল সব খুলে বলে। গোডাউনে পাওয়া সব ড্রাগসগুলো দেখায়। মিজানুর চৌধুরীর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিশ্বাস করেন, আমি এসবের কিছু জানি না। কে করছে এসব তাও জানি না। আপনার গোডাউনে আপনি বা আপনার লোকেরা ছাড়া কে করবে? তাছাড়া ছেলেটার অবস্থা ভালো না, কিছু হলে আপনাকে থানায় নিয়ে যেতে পারি। পুলিশ অফিসার, আমি কিছু জানি না। নিশ্চয়ই আমাকে কেউ ফাঁসাতে চায়। আমার শত্রুর তো অভাব নেই। কথাটা বলার সময় রিশাদের দিকে তাকিয়ে বলেছিলেন। চেয়ারম্যান সাহেব আমাকে কি বোঝাতে চাচ্ছেন? তাহলে বলবো ভুল ভাবছেন। এবার যাই করি, মানুষের ক্ষতি করবে এমন শিক্ষা আমার বাবা মা দেয়নি। আপনার শত্রু আশেপাশেই থাকে, কিন্তু আপনি চিনতে পারেন না। মিজানুর চৌধুরী বলে। আমার পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু তুমি আর তোমার বাবা, আর কেউ না। আপনার বিশ্বস্ত লোক খোরশেদকে একটু নজরও রাখেন। কে কখন পিছন থেকে ছুরি মারে কে বলতে পারে। রুহি পাশে দাঁড়িয়ে সব শুনছে, কিন্তু কিছু বুঝতে পারছে না। মিজানুর চৌধুরী বলে। সবাই তোমাদের মতো হয় না। সবচেয়ে বড় শত্রু কে সেটা পরে জানা যাবে। তার আগে একটা কথা বলে নেই, ছেলেটার কিছু হলে আপনার গোডাউনে আগুন চলবে। এ কথা বলে রিশাদ বেরিয়ে যায়, সাথে সোহেলও যায়। এ কথা শুনে মিজানুর চৌধুরী ক্ষিপ্ত হয়ে যায়, আবারও বেয়াদব ছেলে বলে আখ্যায়িত করে। রুহি তখন থেকে সবকিছু শুনল, যা বুঝতে পারল বড় কোনো ঝামেলা হতে চলেছে। রিশাদ আর যাই করুক কারো ক্ষতি করবে না। মিজানুর চৌধুরী ড্রাগসের বিষয়ে জড়িত নেই, এতটুকু বিশ্বাস আছে। তাহলে এসব করেছে কে? রুহি ভাবে। রাত প্রায় 1টা বাজে। মানুষ ঘুমিয়ে পড়েছে। চারিদিক নিস্তব্ধতা ভর করে আছে। রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন জ্বলছে চেয়ারম্যানের গোডাউনে। আগুন জ্বলার কারণে আশপাশ আলোকিত হয়ে ওঠে। পোড়া গন্ধে আশেপাশের মানুষ জেগে যায়। আগুন লাগানোর খবর পৌঁছে যায় মিজানুর চৌধুরীর কাছে। তৎক্ষণাৎ রোহানকে নিয়ে বেরিয়ে পড়ে। রুহি আসতে চাইলেও রাতের জন্য নিয়ে আসেনি। কিছু সময়ের মধ্যে এসে উপস্থিত হয় গোডাউনের কাছে। এসে দেখে আগুন জ্বলছে। পানি দিয়ে এত আগুন নেভানো সম্ভব নয়। রোহান ফায়ার সার্ভিসে ফোন করে আসতে বলে। 20 মিনিটের মধ্যে তারা এসে আগুন নেভায়। চেয়ারম্যান ক্লান্ত হয় আর ভাবে, ভাগ্যিস গোডাউনটার আশেপাশে কোনো বাড়ি নেই, নয়তো পুড়ে যেত শত ঘরবাড়ি। খোরশেদ মিজানুর চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। মিজানুর চৌধুরীকে বলে। গোডাউনে আগুন লাগলো কিভাবে বুঝতে পারছি না। কে করতে পারে এই কাজ? রোহান ক্ষিপ্ত হয়ে বলে। আপনাকে আব্বু সন্ধ্যায় বাসায় আসতে বলেছিল, আসেননি কেন? আপনার উপর সব দায়িত্ব ছিল, এখানে চাবি আপনার কাছে ছিল। তাহলে রোহান ও খোরশেদকে মিজানুর চৌধুরী হাত নাড়িয়ে থামতে বলে। চোখের ইশারায় বোঝায় আশেপাশে অনেক মানুষ আছে। আমি যা ভাবার এবং যা বোঝার বুঝেছি। আজকে অনেক রাত হয়েছে, এসব নিয়ে কালকে সকালে কথা হবে। আর শোনো খোরশেদ, তুমি কালকে সকালে আমার সাথে দেখা করবে, বাসায় আসবে, কিছু বোঝাপড়া আছে। মিজানুর চৌধুরী আর রোহান ওখান থেকে চলে আসে। তখনই খোরশেদ কাউকে কল দেয়। হ্যাঁ বলো, ওদিকের কি খবর? খবর ভালো, সবকিছু তোমার প্ল্যান মাফিক চলছে। শুধু একটু টেনশন হচ্ছে, কালকে চেয়ারম্যান যেতে বলেছে গোডাউনে। ড্রাগস কোথায় থেকে এলো জিজ্ঞেস করলে কি বলবো? আমি যে রকম বলবো ঠিক সেই রকম করবে। আজকের আগুন লাগার দোষ গিয়ে পড়বে রিশাদ মির্জার ওপর। তুমি শুধু আমার কথাগুলো ভালোভাবে চেয়ারম্যানের মাথায় ঢুকিয়ে দিবে। ওকে, সে না হয় বলবো, কিন্তু রোহানকে নিয়ে একটু চিন্তা। ব্যাটার রক্ত গরম, একটু আগে তেজ দেখাচ্ছিল। চিন্তা করো না, আমার কথা মতো কাজ করো। চেয়ারম্যানের মাথায় বুদ্ধি কম, যা বলবে তাই বুঝবে। রোহানকে কথার মাঝে রেখো না। বলে কল কেটে দেয়। আগন্তুকের মুখে হাসি। চৌধুরী আর মির্জা পরিবারের শত্রুতা আরও বাড়বে। এতে লাভ হবে আমার। রাজকন্যা পাবো, সাথে পাবো রাজতব্য। রিশাদ মির্জার
চ্যাপ্টার ক্লোজ করে দেব। খুব শিগগিরই আমি আসছি। রাতের আধার কাটিয়ে দিনের আলো ফুটে সকাল হয়। রিশাদ ঘুম থেকে উঠতে আকাশের ফোন আসে। খবর পায় চেয়ারম্যানের গোডাউনে কেউ আগুন লাগিয়েছিল। পুরো গোডাউন পুড়ে ছারখার হয়ে গেছে। সাথে লোকমুখে শোনা যাচ্ছে চেয়ারম্যান নাকি তোদের সন্দেহ করেছে। রিশাদের কপালে চিন্তার ছাপ। সে আকাশকে জিজ্ঞেস করে, সিরাজুল চাচার ছেলে এখন কেমন আছে? এখন কিছুটা সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর বেরোচ্ছি, তুই স্কুল মাঠে আয়। সকাল সকাল মিজানুর চৌধুরী বাড়ি এসে উপস্থিত হয় খোরশেদ। মিজানুর চৌধুরী বসতে বলেন, তারপর জিজ্ঞেস করেন। গোডাউনে ড্রাগস এলো কিভাবে? খোরশেদ উত্তর দেয়, আমি এসব ব্যাপারে কিছু জানি না, আমি তো গোডাউনেই যাই না। রোহান আবারও ক্ষিপ্ত স্বরে বলে, আপনি না জানলে কে জানবে? গোডাউনের চাবি শুধু মাত্র বাসায় আর আপনার কাছে আছে। আমরা গোডাউনে ড্রাগস রেখে আসিনি নিশ্চয়ই। খোরশেদ ভয় পেলেও সাহস আনে। রাতের প্ল্যান অনুযায়ী কথাগুলো বলতে থাকে। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমায় বিশ্বাস করেন। আর সেদিন বললাম না যে গোডাউনে চাবিটা হারিয়ে গেছে, আর একটা চাবি নিয়ে গেলাম। মিজানুর চৌধুরী মাথা নাড়ায়। রোহান জিজ্ঞেস করে, তাহলে এসব করলো কে? আমাদের ক্ষতি করে কার লাভ? মিজানুর চৌধুরী উঠে দাঁড়ায়। রোহানের দিকে তাকিয়ে বলে, আমি জানি কে করছে এসব। রোহান জিজ্ঞাসা দৃষ্টিতে বাবার দিকে চায় আর জিজ্ঞেস করে, কে সে? আমাদের ক্ষতি একমাত্র মির্জা পরিবার চায়। রফিক মির্জা ও তার ইয়াদব ছেলে রিশাদ। সে আমাকে কালকে রাতে হুমকি দিয়ে গেছিল, ছেলেটার কিছু হলে গোডাউনে আগুন লাগিয়ে দিবে। তাহলে বুঝতে পারছো ওই করেছে এসব। রোহান থমকায়, সাথে রুহি অবাক চোখে যায়। অতঃপর রাতে রিশাদের বলা কথাগুলো মনে পড়ে। সত্যি তো, এমন বলেছিল। রোহান রুহির কাছে আসে, জিজ্ঞেস করে, কালকে তো বললি ষড়যন্ত্র চলছে, কিন্তু রিশাদ গোডাউনে আগুন দিতে চেয়েছে, এটা কি সত্যি? রুহি মাথা নাড়ায়, যার অর্থ সত্যি। রোহান বিশ্বাস করতে না চাইলে বিশ্বাস করতে হয়, মুখে বলে। রিশাদ এমনটা করতে পারলো? রুহি বলে, ভাইয়া হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, অন্য কেউ এসব করতে পারে। আব্বুর সাথে রিশাদের শত্রুতা ওর সাথে মিলে না। ও ছাড়া আর কাউকে দেখছি না, তবুও বিশ্বাস করতাম না। কিন্তু রিশাদ কালকে নিজে বলেছে আগুন জ্বালিয়ে দেবে, তাই বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। রিশাদ, আকাশ ও আরও কয়েকজন ছেলে স্কুল মাঠে উপস্থিত হয়। তখনই ফোন আসে সোহেলের। ফোন ধরতে বলে, রিশাদ কোথায় আছে? চৌধুরী বাড়িতে আছে তো? একটু দরকার আছে। গোডাউনে আগুন লাগার বিষয়ে ওনার বক্তব্য শুনতে চাই। তবে উনি ফোনে তোমাকে সন্দেহ করে বলেছেন, এই জন্য একটু ঝামেলা হতে পারে। ঠিক আছে, আমি 10 মিনিট আসছি, আপনি অপেক্ষা করুন। চৌধুরী বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে মিজানুর চৌধুরী। সাথে আছে ওনার লোকজন ও কয়েকজন পুলিশ। 10 মিনিটের মধ্যে রিশাদ ও আকাশ উপস্থিত হয়। সোহেল রিশাদকে বলে, চেয়ারম্যান সাহেবের বক্তব্য, তুমি ওনার গোডাউনে আগুন লাগিয়েছ, এটা কি সত্যি? রিশাদের শক্ত জবাব, আমি আগুন লাগাইনি। ইনফ্যাক্ট আমি আগুন লাগার বিষয়ে জানতাম না। সকালে আকাশ ফোন করে বলল, তারপর জানতে পারলাম। মিজানুর চৌধুরী রেগে যান। রিশাদের শার্টের কলার ধরে বলে, শত্রু ছেলে তুই ছাড়া কে করবে? তুই তো কালকে বলছিলি আগুন লাগিয়ে দিবি, এখন মিথ্যা বলছিস। রিশাদের কলার ছাড়তে পুলিশরা ওদের কাছে যায়। রুহি এতক্ষণ ব্যালকনি থেকে দেখলেও অবস্থা খারাপ দেখে দৌড় দিয়ে নিচে নামতে আসে। রোহান এগিয়ে যায় কলার ছাড়াতে। মিজানুর চৌধুরী শক্ত হাতে কলার ধরে আছে। রিশাদ হাত লাগায়নি, কিন্তু যখনই হাত দিয়ে কলার ছাড়াতে যাবে তার আগে কেউ পিছন থেকে ধাক্কা মারে, মাটিতে পড়ে যায় মিজানুর চৌধুরী। সেই সময় আসে রুহি, দেখতে পায় বাবা পড়ে আছে। দৌড়ে এসে বাবাকে তোলে। সবাই মনে করে রিশাদের ধাক্কাতে পড়ে গেছে। রোহান রেগে গিয়ে রিশাদের কলার ধরে বলে, তুই এতটা খারাপ জানতাম না। আব্বুর সাথে তোর শত্রুতা থাকতে পারে, তাই বলে বাবার বয়সী মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিবি? আকাশ এসে রোহানকে ছাড়িয়ে নিয়ে যায়। মিজানুর চৌধুরীকে বাসার ভেতরে নিয়ে যায়। রুহির চোখে ছিল পানি, সাথে ছিল ঘৃণা। যাওয়ার আগে একটা কথা বলে গেছে, আপনি এতটা খারাপ
খারাপ জানতাম না, কত বিশ্বাস করতাম আমি আপনাকে। ভাবতাম আর যাই করেন মানুষকে সম্মান করতে জানেন আপনি, মানুষের ক্ষতি করতে জানেন না, কিন্তু আজকে সব ভুল প্রমাণিত হলো। আপনি আমার বাবাকে ধাক্কা দিয়েছেন, এর শাস্তি পাবেন আপনি। এতদিন ভালোবাসতাম, আজকে থেকে ঘৃণা করবো আপনার জন্য, ঘৃণা থাকবে শুধু আমার মনে। কথাগুলো বলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাসায়। রিশাদ এখনো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ এসে কাঁধে হাত রাখে। তুই ওনাকে ধাক্কা দিসনি, এটা বললি না কেন? বললেও কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই দেখেছে ধাক্কা দিয়েছে, কিন্তু আমি না, আমার পেছন থেকে কেউ দিয়েছে, সেটা কেউ দেখেনি, তাই চুপ ছিলাম। রোহিত যে ভুল বুঝে দূরে সরে যাবে, ভালোবাসার বদলে ঘৃণা করবে। ঘৃণা করতে দে, সময় আসুক, সব ঘৃণা মুছে যাবে। বড় খেলা চলছে, আর পেছন থেকে চাল চালছে অন্য কেউ, সেটা খুঁজে বাহির করতে হবে। সারাটা দিন কেটে গেছে। এখন রাত প্রায় 11টা। রাতের অন্ধকারে রুমের লাইট অফ করে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে রুহি। চোখ দিয়ে পানি ঝরছে, মনে মনে বুলি আওড়াচ্ছে। আপনি কেন এমনটা করলেন? কেন দ্রুত বাড়াতে বাধ্য করলেন আমায়? এখন না পারবো আমি আপনাকে ছাড়তে, আর না পারবো আপনার কাছে যেতে। ভালোবাসার বদলে ঘৃণা করতে বাধ্য করলেন আপনি আমায়। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আপনার হতে চেয়েছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার ভুল ছিল শত্রুর ছেলেকে ভালোবাসা। এদিকে রাফিয়া রোহানকে একের পর এক ফোন দিয়ে চলছে, কিন্তু রোহানের ধরার নাম নেই, বারবার কেটে দিচ্ছে। রোহান বিষণ্ণ মনে বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশে ফোনটা বাজছে। এবার সহ্য করতে না পেরে ফোনটা ধরে বলে, কি সমস্যা তোমার? দেখছো না ফোন ধরছে না, তারপরও বারবার কল দিচ্ছে কেন? রোহানের ধমকে ফোনের ওপাশ থেকে রাফিয়া ভয় পেয়ে যায়। আপনি এভাবে রেগে কথা বলছেন কেন? কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার অসভ্য ভাই কি করেছে শোনোনি? আপনাদের কোথাও ভুল হচ্ছে, ভাইয়া এমন করতে পারে না। ভুল হচ্ছে মানে কি? আমি নিজের চোখে দেখেছি। অনেক সময় চোখের দেখাও ভুল হয়। আমি এত কথা শুনতে চাই না, তুমি আমাকে আর কখনো কল দিবে না। রাফিয়া চমকে উঠে জিজ্ঞেস করে, কেন? মির্জা বাড়ির সাথে চৌধুরী বাড়ির সম্পর্ক হওয়া অসম্ভব। তাহলে সেদিন স্বপ্ন দেখালেন কেন? সেদিন তো জানতাম না রিশাদ মির্জা এতটা নিচু মনের, অসভ্য, যে বাবার বয়সী মানুষের সাথে এমন করতে পারে। রাফিয়ার এবার ভাইকে বাজে বলায় গায়ে লাগে। রুক্ষ কণ্ঠে বলে, একদিন ভাইয়া প্রমাণ করে দিবে সে কিছুই করেনি। সেদিন আপনার ভুল ভেঙে যাবে, কিন্তু আমি দূরে চলে যাব। আজকের বলা কথাগুলো আমার মনে থাকবে। ভালো থাকবেন। বলে কল কেটে দেয়। প্রথমের কথাগুলো রুটভাবে বললেও শেষের কথা বলতে গিয়েও কান্নার দলা পেকে যায়। কোনো মতে ফোন রেখে রাফিয়া হাউমাউ করে কেঁদে ওঠে। রোহান রাগের মাথায় অনেক কিছু বললেও নিজেও কষ্ট পাচ্ছে। তার চোখের কোণে জল চিকচিক করছে। কেউ কি তবে হারিয়ে ফেলতে হবে? কেন তৈরি হলো এমন পরিস্থিতি? সবই ঠিক ছিল। রিশাদ কাউকে ফোন করে। ভুল হচ্ছে মানে কি? আমি নিজের চোখে দেখেছি। 2 দিনের মধ্যে আমার সমস্ত ইনফরমেশন চাই, অ্যান্ড খোরশেদের উপর সম্পূর্ণ নজর রাখবে। কেটে গেল আরও একদিন। সবকিছু চুপচাপ হয়ে গেছে। চারদিক নিস্তব্ধতা, মনে হচ্ছে সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলো নিশ্চুপ হয়ে আছে। সকালবেলা মিজানুর চৌধুরী হাঁটতে বাহির হয় রাস্তার দিকে। সেখানে যেতেই পিছন থেকে কেউ সালাম দেয়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মিজানুর চৌধুরী পিছনে তাকিয়ে একটা ছেলেকে দেখতে পায়। পাশে আছে প্রতিবেশী সেলিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে ঠিক চিনতে পারলাম না। সেলিম সাহেব এগিয়ে এসে বলে, চেয়ারম্যান সাহেব চিনতে পারছেন না? ও আমার ছেলে সাদিব। এতদিন বিদেশি লেখাপড়া করতে গিয়েছিল, কালকে রাতে এসেছে। ওহ আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তা বাবা এখন কি করে ভাবছো? আঙ্কেল পড়াশোনা তো শেষ, ভাবছি আব্বুর বিজনেসে হাল ধরবো। আব্বু একা আর কত সামলাবে? ভালো ডিসিশন নিয়েছো। তা একদিন আমাদের বাসায় এসো, রোহান আছে, দেখা হবে। জি চাচা, নিশ্চয়ই যাব। বলে মিজানুর চৌধুরী অন্যদিকে চলে এলেন। আসতে নিলেই সেলিম সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। একদিন যে আপনার মেয়ে আমার ছেলের বিয়ের বিষয়ে বললাম, আপনি বললেন আগে দেশে আসুক,
এখন তো এসেছি, আপনার মতামতটা জানাবেন। আজকে আমি বাসায় যাই, আগে রোহান ওর মায়ের সাথে কথা বলবে, জানাবে আপনাকে। ঠিক আছে, চলেন তাহলে চা খাই। অন্য কোনো দিন খাবো, আজ যেতে হবে ওদিকে, একটু কাজ আছে। তখনই সেলিম সাহেব বলে ওঠেন, মির্জা সাহেব কেমন আছেন? আজকাল দেখা যায় না, আপনার ছেলের নামে কী সব শুনছি। মিজানুর চৌধুরী রাস্তার পাশে রফিক মির্জাকে দেখে বলে, বুঝলেন সেলিম সাহেব, সবাই ছেলে মানুষ করতে পারে না, কারো কারো সন্তান অভদ্র আর বেয়াদব হয়, যে বড়দের সম্মান করতে পারে না। রফিক মির্জা বুঝতে পারছে কথাগুলো তাকে বলছে। বুঝলেন সেলিম সাহেব, মানুষ তাদের কাছে খারাপ হয় যাদের খারাপ কাজে বাধা দেওয়া, তারা তো খারাপ বলবে। মানুষের ভালো করা যদি হয় অভদ্রতা আর বেয়াদবি, তাহলে এরকম সন্তান পেয়ে আমি খুশি। এরকম সন্তান বা কয়জনের হয়? মিজানুর চৌধুরী অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে বাড়ি। রিশাদের দিন যাচ্ছে অত্যন্ত খারাপ। প্রিয় মানুষটা ভুল বুঝেছে, এতে মানসিকতা ভালো নেই, চোখে নেই ঘুম, চোখ বন্ধ করলেও তার কান্নারত মুখটা ভেসে উঠছে, শুনতে পাচ্ছে ঘৃণা করে কথাটা। এসব ভাবতেও প্রচণ্ড মাথা ব্যথা করছে। এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে পড়ে প্রিয়সীকে বোঝাতে। রুহির মন মানসিকতা ভালো নেই, তাই কালকে কলেজে যায়নি। রাফিয়া ফোন করলেও ধরেনি, কিন্তু আজকে কলেজে যেতে হবে, সামনে টেস্ট পরীক্ষা আছে, না গেলে সমস্যা হবে। এই ভেবে হাজারো মন খারাপ নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় রিশাদকে দেখতে পায়, কিন্তু দেখেও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নেয়। রিশাদ রুহির মুখোমুখি দাঁড়ায়, অতঃপর বলে, রিক্সা থেকে নামো, কথা আছে। না, আমি নামবো না আপনার সাথে, আমার কোনো কথা নেই, চলে যান আপনি। রিশাদ রুহির কথা শুনে না, হাত ধরে রিকশা থেকে নামায়। রুহি হাত ছাড়াতে চাচ্ছে আর বলছে, হাত ছাড়ুন। ছাড়বো না, আগে কথা শুনবে, তারপর আমি কলেজে দিয়ে আসবো। রুহি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়, চিৎকার করে বলে, আপনার মতো মানুষের সাথে কথা বলতেও আমার রুচিতে পাচ্ছে। আপনি এমন কখনোই ভাবতে পারিনি আমি, আপনি এতটা নোংরা। কালকে বুঝেছি আমি, আপনি একটা মেয়ের সাথে ছি। রিশাদ রুহিকে জিজ্ঞেস করে, আমি একটা মেয়ের সাথে? কি বলো? রুহি বলে, না, কালকে রাতে রুহির ফোনে একটা আননোন নাম্বার থেকে কয়েকটা ছবি আসে, যেখানে রিশাদের সাথে একটা মেয়ের ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। একই বাবার সাথে ঘটা ঘটনা, সাথে ছবিগুলো, সব মিলিয়ে রুহির মনে রিশাদের জন্য আরও বেশি ঘৃণা জন্মেছে। রুহি সে কথা চেপে যায়, কি দরকার, থাক, যে যার মতো ভেবে অন্য কথা বলে। যে আমার বাবাকে সম্মান করতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে রুহি আবার আসতে নেয়। রিশাদ আবার হাত টেনে ধরে। এবার রুহি রেগে গিয়ে থাপ্পড় মেরে বসে রিশাদের গালে। বললাম না হাত ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি আপনাকে ঘৃণা করি, যে আপনাকে পাগলের মতো ভালোবাসতাম। ভেবেছিলাম সবকিছুর বিরুদ্ধে যেতে হলে তাও যাব, কিন্তু না, আপনি তো ভালোবাসার যোগ্যই না, আপনি হলেন ঘৃণার যোগ্য। কথাগুলো বলে রুহি চোখের পানি মুছতে মুছতে চলে আসে। রিকশায় বসে রওনা দেয় কলেজের উদ্দেশ্যে। পেছন থেকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার যাওয়ার পথে। হয়তো সে ভাবেনি রুহি এমনটা করবে। ভালোবাসায় অবিশ্বাস একটি জটিল বিষয়। যখন বিশ্বাস ভেঙে যায়, তখন সম্পর্কের ভিড় নড়বড়ে হয়ে যায়। রুহি চোখে দেখা ঘটনা বিশ্বাস করছে, সম্পর্কে দেখা দিয়েছে ফাটল। রিশাদ মনে মনে আওড়ায়, সত্যি কি তা জানবে, আর একদিনের অপেক্ষা। রিশাদ গাড়ি নিয়ে সেই স্থান থেকে চলে যায়। তখনই আড়াল থেকে বেরিয়ে আসে একজন মানুষ। ফোনে তোলা রিশাদ আর রুহির হাতে ধরা ছবি পাঠায় আরেকজনকে। সেই ছবি দেখে হেসে ওঠে মানুষটা আর বলে, ছবির অ্যাকশন প্ল্যান একটু পর শুরু হবে, আর রাতে হবে বড় ধামাকা। মিজানুর চৌধুরী সোফায় বসে আছেন, গম্ভীর মুখে রাগে চোখ দিয়ে আগুন ঝরছে। অপেক্ষা করছে রুহির আসার জন্য। দুপুরে সাদিব যখন রুহি আর রিশাদের ছবিগুলো দেখালো, তারপর থেকে চোখ মুখে রাগের ফুলকি। রোহান এত বুঝিয়ে মাথা ঠান্ডা করতে পারছে না, রাগে চিল্লাচ্ছে আর বলছে, তোর ছেলে এত সাহস আছে
কোথা থেকে আমার মেয়ের হাত ধরে, আর তুই কি করিস দেখে রাখতে পারিস না? তাড়াতাড়ি রুহিকে বাসায় আসতে বল। রোহানকে বললেও রোহান চুপ করে যায়। সে না জানলেও কিছুটা বুঝতে পেরেছিল বটে। মিজানুর চৌধুরী রোহানকে বলে, আসতে বলবি নাকি আমি নিতে যাব? আব্বু মাথা ঠান্ডা করো, রুহি হয়তো ক্লাসে আছে তাই ফোন ধরছে না। কিছু সময়ের মধ্যে ক্লাস শেষ হলে তো চলে আসবে। আর তুমি ওকে আগে কিছু বলিও না, আগে ওর থেকে শুনতে হবে। রুজিনা বেগম ভয়ে আছেন, তবুও রোহানের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, আগে ওর থেকে শুনতে হবে, ছোট মানুষ ভুল করতেও পারে। মিজানুর চৌধুরী রুজিনা বেগমের দিকে তাকালে তিনি মাথা নিচু করে নেয়। মা, ছেলে আমায় কিছু বলতে আসবে না, আমার কিছু করা দরকার আমি ভেবে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সুইটি, তুমি আমাকে অনেক বড় সাহায্য করলে। তুমি ছবিগুলো তুলে পাঠিয়ে দিলে বলে কাজটা হলো, যদিও আমাদের প্ল্যান আগে থেকেই ছিল। থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আমি রিশাদকে পাওয়ার জন্য সব করতে রাজি আছি। ওকে নিজের করে নিব, সাথে রাজত্ব করবো মির্জা বাড়িতে। আমার তো রাজকন্যা রাজতব্য একসাথে হতে চলেছে। বেশি খুশি হয়েও না, রুহি কিন্তু রিশাদকে ভালোবাসে। হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে ঘৃণা করে বলছে, কিন্তু ভালোবাসে ঠিকই। মিজানুর চৌধুরী আছে না, ওনাকে যা বোঝার আব্বু মিলে বুঝিয়ে দিয়েছি। এখন যা করার উনি করবেন। আমি জানি মিজানুর চৌধুরী জীবনে ও রিশাদের হাতে রুহিকে তুলে দিবে না। ওকে, সব আমাদের প্ল্যান মাফিক হলে ভালো। তুমি শুধু রিশাদের উপর নজর রাখো। রিশাদ তো আজকে অফিসে আসেনি। সাদেবে ভ্রু কুচকে আসে, সুইটিকে বলে, এই রিশাদ আবার নতুন কোনো প্ল্যান করছে না তো? জানি না, করতেও পারে, মাথায় কি চলে সে জানে। যাই প্ল্যান করুক লাভ হবে না। আজকে তো ধামাকা হবে, সেটা রিশাদ মির্জা জানতে পারবে, কিন্তু কিছু করতে পারবে না। তুমি এবার যাও, আমার আরো কিছু কাজ আছে। সুইটি চলে যায়। সাদিবের মুখে হাসির রেখা, মনে মনে বলে, মিস্টার রিশাদ মির্জা, তুমি আমাকে এত বোকা ভাবো? কি ভেবেছিলে খোরশেদকে ধরে সব সত্যি বাহির করবে? কিন্তু আফসোস, খোরশেদকে খুঁজেও পেলে না। রুহি কলেজ শেষ করে রিকশা থেকে নেমে বাসার ভিতরে আসতেই দেখে মিজানুর চৌধুরী ও রোহান বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে রুজিনা চৌধুরী। মিজানুর চৌধুরী গম্ভীর মুখ দেখে রুহি এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বু? এই কথা বলতে দেরি সাথে সাথে রুহির গালে পড়ে এক থাপ্পড়। রুহি নিজেকে সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায়। বুঝতে পারছে না থাপ্পড় মারার কারণ কি। মিজানুর চৌধুরী গালে আরো 2টো থাপ্পড় মারে আর বলে, তোমাকে আমি এসব করতে কলেজে পাঠাই? তোমার ভালোবাসার বিশ্বাসের মূল্য এই দিলে? রুহি এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। ও জিজ্ঞেস করে, কি করেছি আমি? রোহান ওকে ছবিগুলো দেখা। বাবার কথা অনুযায়ী ফোনে থাকা ছবিগুলো দেখায় রোহান আর বলে, এসব কি রুহি? রুহি ছবিগুলো দেখে চমকে যায়, মনে মনে বলে, এগুলো কিভাবে পেলো? কেই বা তুললো? কি হলো বল, এগুলো কি? মেয়ের গায়ে হাত তুলতে নেই। মেয়েকে ভালোবাসা দিয়ে এমন করেছি, ও কি করে পারলো শত্রু ছেলের সাথে সম্পর্ক করতে? ও কি জানে না মির্জা বাড়ির সাথে আমাদের শত্রুতার কথা? একবার ভাবেনি আমার কথা? যে ছেলে আমাকে অসম্মান করে ধাক্কা দেয় তাকে আমার ভাবতে রাগ লাগছে, এই ভালোবাসার মূল্য দিলে আমার মেয়ে? রুহি নিজেকে প্রস্তুত করে নেয় আর উত্তর দেয়, ভালোবেসেছিলাম ঠিকই, শত্রুতা এইসব নিয়ে ভাবিনি, তবে ভালোবাসার চাপা পড়ে গেছে। 2 দিন আগে যখন উনি তোমার গায়ে হাত দিয়েছিলেন আর দেখেছিলাম কিছু সত্য, ভালো আমি তোমাকেও বাসি বাবা। আর আজকে যে ছবিগুলো দেখছো তোমরা, সেগুলো তখন আমি আমার মতো করে ছাড়িয়ে নিতে চাচ্ছিলাম। মিজানুর চৌধুরী মেয়ের কথা শুনে বলে, ঠিক আছে আমি সব মানলাম, তবে আজকে আদিবের আর তোমাদের বিয়ে হবে। বিয়ের কথা শুনে রুহি চমকে যায়। রিশাদকে ছাড়া কখনো কাউকে নিয়ে ভাবেনি। যতই মুখে বলে ভালোবাসি না, কিন্তু মন জানে তাকে ছাড়া কতটা অসহায়, ভালোবাসে কতটা। আব্বু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। মিজানুর চৌধুরী আবারও রেগে যায়। এখন বিয়ে করব না কেন? ওই শত্রু ছেলের জন্য? তাহলে শোনো, এরকম যদি ভেবে থাকো তাহলে যাও, আমার দরজা খোলা আছে, তুমি দরজা দিয়ে
বাহির হবে আর আমার লাশ দেখবে কিছু সময় পর। শত্রুর ঘরে যাবে মানুষ, নানান কথা বলবে, আমার সম্মানে আঘাত হানবে, এটা দেখার চেয়ে মরে যাওয়া ভালো। রুহি কান্না চোখে তাকায় বাবার দিকে, অঝরে পড়ছে চোখের পানি। আমি তো বললাম ওনার কাছে যাব না। তাহলে বিয়ের জন্য তৈরি হও, রাতে বিয়ে। ঠিক আছে, আমি রাজি, তোমরা ব্যবস্থা করো। বলে রুহি দৌড়ে উপরে চলে যায়। রোহান মনে মনে ভাবছে, রিশাদ আব্বুর সাথে এমনটা না করলে আমি নিজে সাহায্য করতাম। ভালোবাসার মানুষকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা কত কঠিন। রুহির মতো আমাকে কি এমন করতে হবে? আমি কি পাবো না তাকে? মনে প্রশ্ন মনে থাকে। ফোনের স্ক্রিনে রাফির ছবিটা দেখে সেদিন কল কেটে দেওয়ার পর থেকে রাফিয়া আর কল দেয়নি, আর না দিয়েছে রোহান। মিজানুর চৌধুরী সাদিব ও ওর বাবাকে জানিয়ে দেয় রুহি রাজি হয়েছে, রাতে বিয়ে হবে, কয়েকজন লোক নিয়ে শুধু বিয়ে পড়ানো হবে, আর পরে বড় করে অনুষ্ঠান করা হবে। রুহি রুমে গিয়ে বেডে শুয়ে কান্না করতে থাকে আর ভাবে, তার জায়গায় অন্য কাউকে কি করে মেনে নিব আমি? পারবো না অন্য কাউকে মেনে নিতে, আর পারবো না ওনাকে মেনে নিতে। কেন ঠকালেন আপনি আমায়? আমার ভালোবাসায় আমি বেহায়া ছিলাম আপনার ভালোবাসার জন্য, তারপরেও আপনিও কেন সায় দিলেন ভালোবাসি বলে অন্য কারোর সাথে? কথা শেষ করতে পারে না, কান্নার জন্য সব দলা পাকিয়ে যাচ্ছে। আপুর জন্য বিয়ে করব, তাকে ভালোবাসতে না পারলেও মানিয়ে নিতে হবে। তাকে আর সত্যিই পাওয়া হলো না, কপালে লেখা ছিল না তার ভালোবাসা। যদি নাই থাকে তাহলে ভালোবাসা সায় দিয়ে ঠকালেন কেন? এরকম হাজারো অভিযোগ মনে। না, আর ভাববো না আমি তাকে নিয়ে। উনি ভালো থাক, আমি ভালো রাখি। বিয়ে করলে আব্বু খুশি হবে, ভালো থাকবেন। আমার ভালো না থাকলেও চলবে। বলে চোখের পানি মুছে নেয়। রোজিনা বেগম একটা শাড়ি দিয়ে যায় রুহিকে আর বলে, এটা একটু পর পরে রেডি হয়ে নিস। বলে তিনি মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে চলে যায়। তার যে কিছু করার নেই। রুহির বিয়ের কথা এখনো রিশাদের কানে পৌঁছায়নি। রিশাদ 2 দিন খোরশেদকে তন্ন করে খুঁজেছে, কিন্তু পায়নি। কোথায় যেতে পারে সেসব ভেবে মাথা কাজ করছে না। আকাশ পাশ থেকে বলে, এত চিন্তা করিস না, খোরশেদ আমাদের কাছে না থাকলেও প্রমাণ তো আছে। এই যে সিসিটিভি ফুটেজ, দেখা যাচ্ছে খোরশেদ তোর পেছন থেকে মিজানুর চৌধুরীকে দেখা দিয়েছে। খোরশেদকে পেলে ভালো হতো। আমার মনে হচ্ছে ওর সাথে আরও কেউ আছে যেসব করতে বলেছে। তোর কেন মনে হচ্ছে এর পেছনে আরও কেউ আছে? কারণ মিজানুর চৌধুরীর কাছে আমাকে খারাপ করে খোরশেদের কোনো লাভ নেই। তাহলে এটা করবে কেন? তার গোডাউনে আগুন দিয়ে ওনাকে ধাক্কা দিয়ে আমার দোষ দিয়ে তার লাভ কি? হ্যাঁ তাই তো, আমি এটা ভেবে দেখিনি। এর পিছনে তাহলে আছে কে? কার সাথে তোর শত্রুতা? সেটা তো খুঁজে বাহির করতে হবে, তাহলে পুরো প্রমাণ পাওয়া যাবে। রিশাদ আর আকাশের কথা বলার মাঝে রিশাদের ফোনে কল আসে। রিশাদ ফোন ধরে অপর পাশের ব্যক্তির কথা শুনে অস্থির হয়ে যায়। কল কেটে তাড়াহুড়ো করে বাহির হতে যায়। আকাশকে বলে, চল এখনই যেতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে আগে বলবি তো? রিশাদ সমস্ত ঘটনা খুলে বলে। আকাশ বলে, রুহি অন্য কাউকে বিয়ে করতে রাজি হলো। ভুল বোঝাবুঝিতে ঘৃণা করে আমায় এজন্য রাজি হয়েছে। তবে আমি আমার ভালোবাসা শেষ হতে দিব না। যে করি হোক বিয়ে আটকাবো, তাতে যদি যুদ্ধ লেগে যায় তবুও লড়ব। শোন, মাথা গরম করিস না। এখন রুহি তোর কথা শুনবে না, আর না শুনবে মিজানুর চৌধুরী। তোর বাবা জানলেও মানবে না। সেসব নিয়ে আমি এখন ভাবছি না। যা করার তাড়াতাড়ি করতে হবে। রাতে বিয়ে, এখন সন্ধ্যা হতে চলেছে। ঠান্ডা মাথায় ভাবতে হবে সব। শোন, আমি যা বলছি তাই করা ছাড়া উপায় নেই। রুহিও রাজি না। ওর রাজি না থাকলে হয় নিয়ে আসা হয়তো। আকাশ আর রিশাদ প্ল্যান করে নেয় কিভাবে কি করবে। প্ল্যান শুনে রিশাদ বাঁকা হেসে বলে, আমি আসছি, অপেক্ষা করো। জীবন থাকতে অন্য কারো হতে দিব না। ভুল বুঝাবুঝি যত হোক তবু তোমাকে আমার চাই। তুমি রেডি হও বউ হওয়ার জন্য, তবে অন্য কারো নয়। এই রিশাদ মির্জা মিসেস মির্জা হওয়ার জন্য। চৌধুরী বাড়িতে সাদামাটাভাবে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়েতে তেমন মানুষ না আসলেও আপন কয়েকজন বাড়িতে ভরে গেছে। রুহিকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে। চোখ বেয়ে পানি পড়ছে, তার মুখে কথা নেই। দৃষ্টি ড্রেসিং টেবিলের আয়নায়, যেখানে দেখতে পাচ্ছে তাকে সিম্পল ডিজাইনের লাল শাড়িতে সাজানো হয়েছে।
লাল শাড়ি পরার চেয়ে সাদা শাড়ি পরে পরপারে চলে গেলেও এত কষ্ট পেতাম না যতটা কষ্ট অন্যের জন্য লাল শাড়ি পরে বিয়ে করলে পাবো। আল্লাহ কেন এমন করলো? যদি ভাগ্যে ভালোবাসা নাই লিখতো তাহলে তার জন্য মনে ভালোবাসা কেন দিয়েছিল? ভালোবাসলাম যাকে, পেলাম না তাকে। পরিবারের কথা ভেবে বিয়ে করতে হচ্ছে অন্য একজনকে। নিয়তি কেন এমন? ভালোবাসা আর বিয়ের মাঝে যখন দ্বন্দ্ব তৈরি হয় তখন হৃদয়ের মাঝে এক অনিঃশেষ যন্ত্রণার সৃষ্টি হয়। একজনকে গভীরভাবে ভালোবাসলেও পরিবারের চাপের কারণে অন্য কাউকে বিয়ে করতে হয়। এটা সত্যি অত্যন্ত কঠিন। অনুভূতিগুলো অস্পষ্ট হয়ে যায়। হৃদয়ের এক পাশে প্রেমের আকাঙ্ক্ষা, অন্য পাশে দায়িত্বের বোঝা। এই দ্বন্দ্ব মানুষকে দ্বিধায় ফেলে দেয়, স্মৃতির ভাড়ারে রেখে যায় অম্ল মধুর মুহূর্ত। সত্যিকার অর্থে ভালোবাসা আর বাধ্যবাধকতার মাঝে যে সংগ্রাম চলে, এমনটা অনেকের ক্ষেত্রে হলে আমার না। কারণ আমার ভালোবাসা ভুল ছিল, শুধু পরিবারের দোষ দিয়ে লাভ নেই। সে যে আমায় ভালোবেসে অন্য কাউকে বাসতে পেরেছে। রুহি চল, তোকে নিচে নিয়ে যেতে বললো, বিয়ে শুরু হবে। ভাইয়ের ডাকে পেছন ফিরে রুহি চোখের পানি মুছে নেয়। রোহান বোনের কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছে। এগিয়ে এসে বলে, কষ্ট পাইস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করে। আল্লাহর উপর ভরসা রাখ, ভালো কিছু হবে। ভাইয়ের কথা শুনে রুহি হু হু করে কেঁদে ওঠে। ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। রোহান বোনের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়। চল, দেরি হয়ে যাচ্ছে, আব্বুরা অপেক্ষা করছে। রোহান বোনের হাত ধরে নিচে নামে। রুহিকে সাদিবের পাশের সোফায় বসানো হলো। কাজে এসে গেছে, বিয়ে পড়ানো শুরু হয়। তখনই কারেন্ট চলে যায়। চারিদিক অন্ধকার হয়ে যায়। সবাই ব্যস্ত হয়ে পড়ে আলো খুঁজতে। হঠাৎ কারেন্ট যাওয়ার কারণ খুঁজে পেল না। মিজানুর চৌধুরী রোহানকে বলে, কারেন্ট কেন গেল দেখো তো, আর জেনারেটর চালু করে দাও। রোহান একটু পর ফিরে এসে বলে, আব্বু, কারেন্ট নেই, উপরে কিছু সমস্যার কারণে। তাহলে জেনারেটর চালু করো। আব্বু, জেনারেটর চালু হচ্ছে না। সেলিম সাহেব এগিয়ে আসে, মিজানুর চৌধুরীকে বলে, কারেন্ট কি আসবে না? যদি না আসে তাহলে ফোনের আলো বা মোমবাতি জ্বালিয়ে বিয়েটা সেরে নেই, তারপর না হয় বাকিটা সব দেখা যাবে। সেলিম সাহেবের কথায় মিজানুর চৌধুরী মত জানায়। অন্ধকারে ফোনের আলো জ্বালিয়ে বিয়ে শুরু হয়। বরের মুখ রুমাল দিয়ে ঢাকা দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করে, সাদিব, তুই রুমাল দিয়ে পুরো মুখ ঢেকেছিস কেন? সাদিব কথা বলছে না। তখনই রোহান সেলিম সাহেবকে টেনে নিয়ে যায়। আঙ্কেল, এদিকে আসুন, আব্বুর পাশে বসুন। কাজের বিয়ে পড়ানো শেষ। ছেলে কবুল বলেছে, এবার পালা মেয়ের কবুল বলা। কিন্তু রুহি চুপ করে আছে। কাজী তাড়া দেয় কবুল বলতে। রুহি চোখে পানি নিয়ে বহু কষ্টে কবুল বলে ফেলে। চোখের সামনে রিশাদের মুখটা ভেসে ওঠে। মনে চলছে যন্ত্রণার তোলপাড়। ইচ্ছে করছে মরে যাই। কবুল বলায় বিয়ে সম্পূর্ণ হয়। সকলে আলহামদুলিল্লাহ বলে। তখনই কারেন্ট আসে। সামনে বসা বরকে দেখে সবাই চমকে যায়। মিজানুর চৌধুরী বলে ওঠে, তুই এখানে কি করছিস? রুহি মাথা নিচু করে কান্না করছিল। বাবার কথা শুনে নিজের সামনে তাকায়। দেখতে পায় বরবেশে রিশাদকে। দেখে সেও চমকে যায়। রিশাদ মিজানুর চৌধুরীর কাছে যায়। শ্বশুরমশাই, নিজের জামাইকে কি তুই করে করছেন? এটা কিন্তু ঠিক না। মেয়ের জামাইকে ভালোবেসে জামাই বাবা বলতে হয়। তুই আমার জামাই হতে যাবি কেন? আমার মেয়ের জামাই তো সাদিব, ওর সাথে বিয়ে হয়েছে। সাদিব কোথায়? ডাকুন। আছে নাকি? বিয়ে তো আমার সাথে হয়েছে। বিশ্বাস না হলে রেজিস্টার পেপার দেখুন। বলে কাজের হাতে থাকা কাগজটি মিজানুর চৌধুরীর হাতে দেয়। মিজানুর চৌধুরী বরের নামের জায়গায় রিশাদের নাম দেখে। কিন্তু কিভাবে সম্ভব? রেগে গিয়ে তিনি রিশাদের শার্টের কলার ধরে বলে, তুই কারেন্ট যাইয়েছিস তাই না? তারপর সাদিবকে সইয়ে নিজে বিয়ে করছিস। রেগে গিয়ে তিনি একটা চড় মেরে বসেন। রিশাদ কিছু বলে না। তুই কোন সাহসে এমন করলি? আমার মেয়েকে তোকে কখনো দেব না। রিশাদ নিজেকে ছাড়িয়ে নেয়। শ্বশুর মশাই, এত উত্তেজিত হবেন না। এই যে মেয়ের জামাইয়ের গায়ে হাত তুললেন, এর ফল আপনার মেয়ের উপরেও পড়তে পারে। আমার মেয়েকে তোর হাতে দিবই না, তাহলে ফল ভোগ করার কথা আসতে কি করে? তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাবো তো অবশ্যই। আপনি যখন জামাই আদর করবেন না, তাহলে চলে যেতে হবে। তবে একা যাব না, আপনার মেয়েকে নিয়ে যাব। সেলিম সাহেব রিশাদের কাছে যায়। দাঁতে দাঁত চেপে বলে,
আমার ছেলে কোথায়? আরে চাচা চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক আছে, তেমন কিছু করিনি, শুধু অজ্ঞান করেছিলাম। পাশের রুমে গিয়ে দেখেন পড়ে আছে। সেলিম সাহেব ক্ষোভ নিয়ে কিছু বলতে চেয়েও বলে না, দৌড়ে যায় পাশের রুমে ছেলের কাছে। রিশাদ রুহির কাছে যায়, হাত ধরে তুলে নিয়ে যেতে চায়। রুহি দাঁড়িয়ে থাকে, নড়ছে না। আমি আপনার সাথে যাব না, আপনি ঠকিয়েছেন আমায়, প্রতারক আপনি। রিশাদ হাসে, রুহির কানের কাছে গিয়ে বলে, তুমি চুপচাপ যাবে নাকি আমি এখানে তুলকালাম ঘটাবো, কোনটা? আর চুপচাপ না গেলেও জোর করে নিয়ে যাব, আর সে অধিকার আছে। রুহি জানে যা হওয়ার হয়ে গেছে, এখন যদি না যায় তবে তুল কালাম কিছু হতে পারে ভেবে আর কিছু বলে না। আর অবাক হয় নিজের ভাইকে দেখে, পাশে দাঁড়িয়ে আছে অথচ রিশাদকে কিছু বলছে না। কিন্তু কেন? আজকে সকালেও যে রিশাদের উপর খেপেছিল, সে কিছু বলছে না। রিশাদ রুহিকে টেনে নিয়ে যাচ্ছে। মিজানুর চৌধুরী বাধা দিতে গেলে রোহান আটকায়। রোহান, তুই স্যার আমায় আটকালি কেন? ওই শত্রু ছেলেকে আমার মেয়েকে নিয়ে যেতে দেবো না। ওই রফিক মির্জা এসব প্ল্যান করে নিজের ছেলেকে পাঠিয়েছে যাতে আমার মেয়েকে নিয়ে গিয়ে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে পারে। আব্বু শান্ত হও, আমার কথা শোনো। তুমি চাইলেও আটকাতে পারবে না, কারণ রুহি ওর বউ হয়ে গেছে এখন। রুহির উপর তোমার থেকে রিশাদের অধিকার বেশি। সে যাই হোক, আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দেব না। তুই যে করে হোক রুহিকে আনার ব্যবস্থা কর। ঠিক আছে, এ নিয়ে পরে ভাববো। তুমি একটু বসো, নয়তো তোমার প্রেশার উঠে যাবে। মিজানুর চৌধুরী যায়। রোহান মনে মনে বলে, আব্বু, তোমার মেয়ে কষ্টে থাকবে না। রিশাদ ওকে কতটা ভালোবাসে তা বুঝতে পেরেছি। আর বুঝতে পেরেছি ওকে ভুল বুঝে কত বড় ভুল করেছি। হয়তো পারিবারিক শত্রুতা আছে, তার প্রভাব আমার বোনের উপর পড়বে না, এতটুকু বিশ্বাস আছে। যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট দেওয়া যায় না, সে যতই শত্রুর মেয়ে হোক। সেটা আমি নিজে বুঝি। সে হয়তো অভিমান করে আছে, ভুল আমারই। অন্যের জন্য তাকে কষ্ট দিলাম, আবার যে কারণে কষ্ট দিলাম সেটাও ছিল মিথ্যে। তার অভিমান বেশি, গাঢ় হওয়ার আগে ভাঙাতে হবে। রোহান রাফিয়ার বলা শেষ কথাটা মনে করে একটু ভয় পায়। যদি সত্যি আর না পায়, যদি অভিমান ভেঙে ফিরে না আসে। রিশাদ রুহিকে নিয়ে এসে গাড়িতে বসে দরজাটা লক করে দেয়। বাহিরে আকাশ দাঁড়িয়েছিল, ওর সাথে কথা বলার জন্য আসে। আকাশ, তুই বাড়ি যা, আমিও যাই। তুই একা যাবি? বাড়িতে গেলে আঙ্কেলের সাথে ঝামেলা হবে, আমি জানি। আঙ্কেলও মানতে চাইবে না। আমি তোর সাথে যাই, আঙ্কেলকে বোঝাবো। ভালোবাসা আমার আর লড়াইটা আমার, তাই একাই লড়তে হবে। তুই গেলে আব্বু তোকে রাগের মাথায় কিছু বলতে পারে, কারণ সে জানে আমার সাথে তুই থাকিস, তুই সব জানিস। ঠিক আছে যা, আর মাথা গরম করিস না, বুঝিয়ে ভুলবি। আমাকে ফোন করে জানাবি কি হয়। ওকে জানাবো। আকাশ বাইক নিয়ে চলে যায়। রিশাদ গাড়িতে থাকা শাড়ি পরিহিত নারীর দিকে তাকিয়ে ভাবে, শেষমেশ আমার নামে করে তোমাকে পেলাম। এখন পৃথিবী আমার বিপক্ষে গেলেও আমার ভয় নেই, কারণ তুমি আমার সঙ্গে আছো। হয়তো ভুল বুঝে আছো, তবে সেও ভুল ধারণা বদলে যাবে। রিশাদ মির্জা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ওর পাশে রুহি মাথা নিচু করে টলমল চোখে দাঁড়িয়ে আছে। রিশাদ কলিং বেল বাজাতে রাশেদা মির্জা দরজা খুলে দেন। ওনার মুখে ভয়ের ছাপ, বারবার পিছু তাকাচ্ছিলেন। রিশাদ সেদিকে খেয়াল করে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। মুখের আবরণ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। রাফিয়া চিন্তিত হয়ে সোফায় বসে আছে, মনে মনে ভাবছে না জানি আজ কি হয়। তবে মনে মনে ভীষণ খুশি। রিশাদ রুহিকে নিয়ে ভেতরে আসতে গেলে রফিক মির্জা বলে ওঠেন, ওখানে দাঁড়াও, শত্রুর মেয়েকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে না। তুমি কি করে পারলে আমার শত্রুর মেয়েকে বিয়ে করতে? তুমি আমার ছেলে হয়ে আমার সম্মান রাখলে না। রাশিদা মির্জা এগিয়ে এসে নিজের স্বামীকে বলেন, ওদের আগে ভিতরে আসতে দাও, তারপরে বলো যা বলার। রফিক মির্জার স্ত্রীর দিকে রাগি চোখে তাকাতে উনি চুপ হয়ে গেলেন। এবার রিশাদ বলল, আব্বু এখানে অসম্মান করার কি আছে? আমি রুহিকে ভালোবাসি, তাই বিয়ে করেছে। ভালোবাসে বন্ধুকে আমি শত্রুতা দেখে হয় না। আর এমনিতেও তোমার শত্রুতা ওর বাবার সাথে, ওর সাথে নয়। তাই তোমাদের শত্রুতার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারবো না। আর ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ কি না সেটার জবাব দিতে পারবে না, কিন্তু শত্রুর মেয়েকে ভালোবাসা তোর অন্যায়। রিশাদের সাহসায় উত্তর দেয়, তাহলে সে অন্যায় আমি প্রতিদিন করতে চাই।
রিশাদের কথা শুনে রফিক মির্জা খেপে যায় আর বলে, কাল যখন মানুষ বলবে কি রফিক মির্জা শেষমেশ শত্রুর মেয়েকে বাড়ির বউ করলেন, তখন কি উত্তর দেব? আজ তোর জন্য এই মেয়ের বাবা মিজানুর চৌধুরী আমাকে ফোন করে অপমান করতে পারলো। তোর জন্য আমাকে এত কথা শুনতে হলো। তোকে এই জন্য মানুষ করেছিলাম যাতে বড় হয়ে তোর জন্য মানুষের কাছে অপমানিত হতে হবে। রিশাদ জিজ্ঞেস করে, কে তোমাকে অপমান করেছে? কেন অপমান করেছে? মিজানুর চৌধুরী ফোন করে অপমান করেছে, বলেছেন কেমন ছেলে মানুষ করছেন যে জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে, বেয়াদব ছেলে জন্ম দিয়েছি। অবশ্যই ঠিকই বলেছেন, সন্তান মানুষ করতে না পারলে তো আজ এই দিন দেখতে হতো না। সাথে এটাও বলেছেন আমি সন্তান মানুষ করতে পারিনি, তোকে তার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছি অতীতের প্রতিশোধ নিতে। রিশাদ রাগ হয়ে উঠে কিছু একটা ভেবে রাগ কন্ট্রোল করে রফিক মির্জাকে বলে, আব্বু, তোমাকে তোমার ছেলে কথা দিল যে মিজানুর চৌধুরী বলেছে বেয়াদব ছেলে জন্ম দিয়েছ, সে মিজানুর চৌধুরী একদিন বলবে শ্রেষ্ঠ সন্তান জন্ম দিয়েছ। আর অতীতের প্রতিশোধ বলতে কোন বিষয়টা আব্বু? রিশাদের প্রশ্নে রফিক মির্জা মুখের আবরণ কঠিন হয়ে যায় আর বলে, সে উত্তর তোমাকে দেওয়া হলে আগেই দিতাম। আমি চাই না তুমি এই প্রশ্ন আর কখনো জিজ্ঞেস করো। আর এই মেয়েকে ওর বাবার কাছে দিয়ে আসো। মিজানুর চৌধুরী বলেছে তার মেয়েকে তার কাছে না দিলে কালকে সকালে পুলিশ পাঠাবে, তোমার নামে কেস করবে তার মেয়েকে জোর করে বিয়ে করার অপরাধে। রুহি চুপচাপ বাবা ছেলের কথা শুনছিল। রিশাদ রুহির হাতটা ধরে বলে, ওর হাত ধরেছে, তিন কবুল বলে বিয়ে করেছে, তখন ভয় পায়নি। আর এখন তো আমার স্ত্রী, তো এসব পুলিশের ভয় পায় না। তুমি কি ভয় পাচ্ছ? মির্জা বংশ কাউকে ভয় পায় না, বরং তাদের সবাই ভয় পায়। তাহলে মিজানুর চৌধুরী হুমকিতে ভয় পাচ্ছ কেন? আর তোমার শত্রুতা তার সাথে, তার মেয়ে তো তোমায় কিছু করেনি। রফিক মির্জা চুপ হয়ে যান। একবার রুহির মুখের দিকে তাকান। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা। দেখতে কিন্তু বাচ্চা, মুখে মায়াবী ভাব আছে, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে মুখ ফিরিয়ে নেয়। রাফিয়া এবার সাহস করে রফিক মির্জাকে বলে, আব্বু, ভাই আর ভাবিকে ভিতরে আনি। রফিক মির্জা রাফিয়ার দিকে তাকিয়ে আর একবার রিশাদের দিকে তাকিয়ে মুখ কালো করে বলে, তোদের যা ইচ্ছে কর, আমার যা অপমান করার তা তো করেই ফেলেছে। কথাগুলো বলে রফিক মির্জা উপরে চলে যান। রাফিয়া দৌড়ে রাশেদা মির্জার কাছে যায়। আম্মু, মিষ্টি আনো, ভাইয়া ভাবিকে মিষ্টি মুখ করিয়ে ভিতরে আনতে হবে। রাশেদা মিষ্টি আনতে যায়। রাফিয়া রুহির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, জানিস তো আজ আমি খুব খুশি, তুই সত্যি আমার ভাইয়ের বউ হয়েছিস, তোর স্বপ্ন পূরণ হয়েছে। রুহি মলিন কণ্ঠে বলে ওঠে, স্বপ্ন পুরো একদিন ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে দুদিন আগে। আজ এখানে এসে দাঁড়িয়েছি ইচ্ছার বিরুদ্ধে, তোর ভাই না বলে ছলনা করে নিয়ে এসেছে। রাফিয়া সব বুঝতে পারে, তখন রুহিকে প্রশ্ন করে, আমার ভাইকে রেখে অন্য কাউকে বিয়ে করলে ভালো থাকতি? তুই কি নিজের ইচ্ছেতে বিয়েতে করতে চেয়েছিলি? তোকে একটা কথা বলবো, আমার ভাইকে ভুল বুঝেছিস, ভুল ভাঙলে সেদিন বুঝতে পারবি, তখন আফসোস করবি। রুহি কিছু বলার আগে রাশেদা মির্জা মিষ্টি নিয়ে হাজির হয়। রাফিয়া রুহির কাছ থেকে সরে পাশে দাঁড়ায়। রাশেদা মির্জা হাসি মুখে রুহির মুখের সামনে মিষ্টি ধরে। রুহির মন খারাপ থাকলেও মিষ্টিটুকু মুখে নেয়। এটা ভেবে সামনে থাকা মানুষটা খুবই ভালো, তাকে দেখলেই মায়ের মতো লাগে। মিষ্টি খাওয়া শেষে রাশেদা মির্জা বাড়ির ভেতরে আসতে বলে। রিশাদ ভেতরে আসার জন্য রুহির হাত ধরে, কিন্তু রুহি আস্তে করে হাত ছাড়িয়ে দেয়। তারপর একা একা ভেতরে আসে। ওর পরে রিশাদ আসে। রাশেদা রুহিকে খাবার খেতে দিতে চাইলে রুহি বলে, খাবো না আন্টি, আমার ভালো লাগছে না। রুহির কথার পরবর্তীতে রাশেদা মির্জা কিছু বলে না, শুধু রাফিয়াকে ইশারা করে চলে যায়। রাফিয়া রুহিকে বলে, চল তোকে রুমে দিয়ে আসি, তুই নিশ্চয়ই টায়ার্ড। রুহি চুপচাপ রাফিয়ার সাথে উপরে আসে। রাফিয়া রুহিকে রিশাদের রুমে নিয়ে আসে। এই নে তোদের রুম, রেস্ট নে, আমি গেলাম। রাফিয়া যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, মন খারাপ করিস না, ভাইয়া তোকে অনেক ভালোবাসে। তোর কপাল অনেক ভালো রে, নিজের ভালোবাসাকে পেলি। বাধা বিপত্তি পেরিয়ে ভুল বোঝাবুঝিতেও একজন দূরে যেতে চাইলেও অপরজন যেতে দেয় না, জোর করে বা ছলনা করে হলেও নিজের কাছে নিয়ে আসলো। আর
আমার কপালে ভালোবাসা এসেও দূরে চলে গেল। পরিবারের শত্রুতার ভুল বোঝাবুঝিতে আমাকে দূরে সরিয়ে দিল। অথচ একদিন বলেছিল পরিবার হোক আর যাই হোক শত বাধা পেরিয়ে হলেও নিজের করবে, হারিয়ে যেতে দিবে না ভালোবাসা। সেসব কথা সেদিন মিথ্যা প্রমাণ করেছে। রাফিয়া এই কথাগুলো রুহানকে ভেবে মনে মনে বলে। চোখে অজান্তেই পানি চলে আসে। আজকে সকাল থেকে রোহান ফোন করলেও ধরেনি। কল ধরলে হয়তো বোঝাতে পারত সেদিনের বলা কথাগুলো রাগের মাথায় বলেছিল। রিশাদ আর রুহির বিয়ের খবর শুনে সুইটি রাগে গিজ গিজ করতে করতে ফোনের ওপাশ থেকে সাদিবকে গালি দেয়। রিশাদ আর রুহির বিয়ে হলো আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন? কালকে তো মুখে বড় বড় কথা বলেছিলেন সব ঠিকঠাক হবে, তাহলে এমন হলো কেন? সব তো ঠিকঠাক ছিল, কিন্তু ওই রিশাদ কোথা থেকে এসে সব প্ল্যান নষ্ট করে দিল। আমায় অজ্ঞান করিয়ে নিজে বরের জায়গায় বসে বিয়ে করে নিল। এতে আমার কি দোষ? দোষ আপনার না আমার, কারণ আপনার মতো গাধার উপর বিশ্বাস করেছিলাম। আপনার জন্য রিশাদ হাত ছাড়া হয়ে গেল। সাদিবকে গাধা বলায় চটে গেল। একদম বাজে কথা বলবে না। নিজের নাম তো কথা বলছো। তাহলে রিশাদকে এতদিনে পটাতে পারলে না কেন? তুমি তোমার মতো, আমি আমার মতো, যা করার আমি একাই করব। ওই রিশাদকে এত তাড়াতাড়ি পেতে দেব না। আমার যা করার করে নিব। সাদিব ফোন কেটে দেয়, দাঁতে দাঁত চেপে ধরে বলে, মিস্টার রিশাদ মির্জা, রেডি হও নতুন কিছুর জন্য। আজকে দাবার চাল তোমার জয় হয়েছে। খুব শীঘ্রই নতুন চাল নিয়ে আসছি। সেবার হার তোমার নিশ্চিত। আমার সাথে পাশা নিয়ে ঠিক করনি। কালকে থেকে শুরু হবে নতুন কাহিনী। পরিচালনা করব আমি, আর অভিনয় করবে মিজানুর চৌধুরী। বলে হেসে ওঠে। মনে মনে ভাবতে থাকে পরবর্তী প্ল্যান। এদিকে রুহি রিশাদের রুমে বসে আছে মুখ ভার করে। পুরো রুমটাকে একবার চোখ বুলিয়ে নিল। কত স্বপ্ন ছিল। বধূ সেজে হাসি মুখে এই রুমে একদিন পার্মানেন্ট আসবে। সে স্বপ্ন পূরণ ঠিকই হয়েছে। হয়নি শুধু হাসি মুখে আসা, মনের মধ্যে নেই আনন্দ। ভাবনার মাঝে রিশাদ রুমে প্রবেশ করে। কারো পায়ের আওয়াজ শুনে রুহির সামনে তাকায়। রিশাদকে দেখে মুখ ফিরিয়ে নেয়। রিশাদ বলে, চেঞ্জ করে এসো। এভাবে বসে আছো কেন? রুহি কিছুক্ষণ পর গম্ভীর মুখে উত্তর দেয়, আমার জামা কই পাবো যে চেঞ্জ করবো? আপনি তো গুন্ডাদের মতো টেনে নিয়ে আসলেন। ভালোবাসার মানুষকে পেতে আমি শুধু গুন্ডামি নয়, যুদ্ধ করতে পারি, আগেই বলেছি। হ্যাঁ, তা তো সেদিন দেখতেই পেয়েছি যে বাবার বয়সী মানুষের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না আপনার। আমার ওই ঘটনা মনে পড়লে আপনার প্রতি ঘৃণা চলে আসে, সাথে আমার নিজের প্রতিও। ছি, কিভাবে আমি আপনার মতো কাউকে ভালোবেসেছিলাম। আপনি এমন না হলে আজকের দিনটা সুন্দরভাবে হতো। খুব কি ক্ষতি হতো যদি বাবার সাথে অমনটা না করতেন আপনি? কথাগুলো বলতে বলতে রুহি কেঁদে ওঠে। রিশাদ কিছু বলে না, চুপচাপ বাহিরে চলে যায়। আবার কিছুক্ষণ পর ফিরে আসে, হাতে একটা ড্রেস রুহির দিকে বাড়িয়ে দিয়ে বলে, ফ্রেশ হয়ে এটা পরে নাও, রাফিয়ার ড্রেস। আশা করি তোমার হবে, আর কালকে তোমার জন্য ড্রেস এনে দেব। রুহি ড্রেসটা নিতে উঠে হাত বাড়িয়ে নিতে গেলে রিশাদের হাতের সাথে ছোঁয়া লাগে। রুহি হাত সরিয়ে আনতে চাইলে রিশাদ হাতটা শক্ত করে ধরে বলে, এই হাত ছাড়ার জন্য ধরিনি, আজকে তো পার্মানেন্ট ভাবে ধরার অধিকার পেয়েছে তোমার স্বামী। তাহলে এমন করছে কেন? মনে হচ্ছে আমার শরীরে কারেন্ট আছে, ধরে ঝটকা দিয়ে চলে যাচ্ছ। অধিকার পেয়েছেন, জোর করে ভালোবেসে পাননি। তাহলে বলছো তুমি আমায় ভালোবাসো না? রুহি জবাব দেয় না। কি বা বলবে? মুখে যত কথা বলুক, মনে প্রাণে তো রিশাদকেই ভালোবাসে। রিশাদ রুহির হাত ছেড়ে দেয়, মুখে কষ্টের হাসি নিয়ে বলে, যাও, ছেড়ে দিলাম। যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন নিজের করা ব্যবহারের জন্য আফসোস করবে। রুহি ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দেয়, মুখ চেপে কান্না করে নিজের মনে বলে, কেন হলো এমনটা? তার কাছে এসেও কাছে যেতে পারছি না, ভালোবেসেও ভালোবাসতে পারছি না। মনে হচ্ছে যদি সেই দিনের ঘটনাটা মিথ্যা হতো খুব ভালো হতো। তাহলে আচ্ছা, উনি যে বলছেন ভুল বুঝতে পারলে আফসোস করব, এর কারণ কি? সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে? নিজের মনে এসব ভাবছে তখনই রিশাদ দরজায় টোকা দিয়ে বলে, এত সময় ধরে কি করছো?
তাড়াতাড়ি বের হও, আমি যাব। রিশাদের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে তাড়াতাড়ি চেঞ্জ করে বাহির হয়। রুহিকে দেখে রিশাদ শান্ত হয়। অনেকক্ষণ হয়ে গেল বাহির না হওয়াতে একটু ভয় পেয়েছিল। রোহিত চোখ মুখ ফোলা, মনে হচ্ছে কান্না করেছে, দেখে বোঝা যাচ্ছে। রিশাদ সেদিকে তাকিয়ে নিজে ফ্রেশ হতে যায়। রিশাদ ওয়াশরুম থেকে গোসল করে বের হয়। এসে দেখে রুহি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, চোখ বন্ধ করে আছে। বোঝা যাচ্ছে না ঘুমিয়ে পড়েছে নাকি এমনি চোখ বন্ধ করে আছে। রিশাদ বেলকনিতে যায়, টাওয়ালটা মেলে দিয়ে কাউকে ফোন লাগায়। অপর পাশ থেকে ফোন ধরতে রিশাদ হেসে বলে ওঠে, থ্যাংক ইউ সমুদ্র সাহেব, আপনার জন্য আজ তাকে নিজের করে পেলাম। আপনার ঋণ আমার সারা জীবন মনে থাকবে। অপর পাশ থেকে রোহান হেসে বলে, শালা তোর ঢঙ্গের কথা রাখ, আমি তোকে সাহায্য করেছি আমার বোনের জন্য, বুঝেছিস? আমি তো শালা কবে হলাম? তুই আমার কোন বোনকে বিয়ে করেছিস? করিনি, কিন্তু করতে কতক্ষণ? কথাটা রোহান আসতে বলল। কিছু বললি? না, কিছু বলিনি। আমার বোনটা কি করছে? রিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, ঘুমিয়েছে মনে হয়, আমায় ভালোবেসে ভুল বলছে। সে যাই বলুক, তুই তো তাকে সত্যিটা বলতে পারিস যে তুই সেদিন আব্বুকে ধাক্কা দিসনি। সময় হলে বলবো। শালা নিজের দোষে তোকে ভুল বুঝছে, কি করছে? নিজের ভালোবাসা তো পেলি, জীবনে আর কি চাই? নিজের করে পেলাম, কিন্তু কাছে তো পেলাম না। বউ ঘুমিয়ে গেছে। শালা চুপ কর, কিসব বলছিস? আমি তোর বউয়ের বড় ভাই হই, আমাকে এসব বলতে লজ্জা করছে না? লজ্জা তো মেয়েদের থাকে, আমি তো ছেলে। আর আমি যদি লজ্জা পাই তাহলে তুই মামা হবে কিভাবে? হয়েছে, এবার চুপ কর। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার আনন্দ একটি অতুলনীয় অনুভূতি, যে অনুভূতির ব্যাখ্যা হয় না। এটি শুধু সম্পর্কের সুখ নয়, বরং একটি গভীর সংযোগ এবং আত্যন্তিক আনন্দের প্রকাশ করে। বাহ, তুই দেখছি ভালোবাসে বিশেষজ্ঞ হয়ে গেছিস। কাউকে বাসিস নাকি? না, এমনি বললাম। রোহান রাফিয়ার কথা লুকিয়ে গেল, সময় হলে ঠিকই বলবে। শোন রিশাদ, ফোন রাখি, আব্বু ডাকছে। কি বলে শুনে আসি, তোর উপর অনেক রেগে আছে। রোহান ফোন কেটে দেয়। রিশাদ বেলকনিতে দাঁড়িয়ে আছে। রুহি ঘুমোয়নি। রিশাদের সব কথা শুনতে না পেলেও কিছু কথা শুনতে পেয়েছে। থ্যাংক ইউ সমন্ধি, তাকে নিজের করে পাওয়ার জন্য, সাহায্য করার জন্য। এই কথাটা রুহিকে ভাবাচ্ছে। সম্বন্ধী মানে রোহান ভাইয়া, কিন্তু ভাইয়া সবকিছু জেনে ওকে হেল্প করবে? না না, মনে হয় অন্য কেউ হবে হয়তো। তবু ভাইয়ার থেকে একবার শুনতে হবে। রিশাদ বেলকনি থেকে আসছে, শব্দ শুনে রুহি ঝটপট চোখ বন্ধ করে নেয়। রিশাদ রুহির কাছে এসে বসে, ওর মুখের দিকে তাকিয়ে আছে। বর মনে মনে বলছে, কি সুন্দর মায়াবী লাগছে। একদিন বলেছিলাম নিজের করে নেব, আজ তা পূরণ করেছে, পেয়েছে। তোমার নিজের নামে নিজের আয়ত্তে। এখন আর ভয় নেই হারাবার। এখন শুধু দুটো কাজ বাকি, সব প্রমাণ করে তোমার বাবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করা, আর দুই পরিবারের মধ্যে শত্রুতা শেষ করা। কথাগুলো বিড়বিড় করে বলে রুহির কপালে গভীর চুম্বন আঁকে। এতে রুহি কিছুটা নড়ে ওঠে। রিশাদ গিয়ে বেডের আরেক পাশে শুয়ে পড়ে। রিশাদ যেতেই রুহির চোখ খুলে নিজের কপালে হাত বোলায়, যেখানে রিশাদ চুমু খেয়েছিল। মনে মনে ভাবে, আমি আপনার ভালোবাসা হতে চেয়েছিলাম, বললাম ঠিকই, কিন্তু পার্থক্য একটাই, ভালোবাসা না, ঘৃণা। রাতের আধার কাটিয়ে সবে সূর্যোদয়ের আলোর আবির্ভাব হচ্ছে। রিশাদ অনেক আগে উঠে পড়েছে। কোনো এক কারণে ভোরবেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম আসছিল না বলে শোয়া থেকে উঠে পড়ে। রুহির দিকে তাকিয়ে কিছু ভাবে, তারপর চলে আসে ব্যালকনিতে। তখনই চোখে পড়ে সূর্যোদয়ের সুন্দর মুহূর্তটা। সূর্যোদয়ের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। প্রভাতের প্রথম আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে, তখন হালকা গোলাপি ও সোনালি রঙের ছটা দেখা যায়। পাখির গান, সকালের নির্মল বাতাস এবং প্রকৃতির সজীবতা সব মিলে একটি অনন্য অনুভূতি তৈরি হয়। অনেক সংস্কৃতিতে সূর্যোদয়কে নতুন শুরুর প্রতীক হিসেবে ধরা হয়, যা জীবনকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। এই মুগ্ধকর দৃশ্য দেখে রিশাদ নিজ মনে বলে, সূর্যোদয় যেমন রাতের অন্ধকার কাটিয়ে সকালে আলো আবির্ভাব করে, তেমনি আমি আমাদের সম্পর্কে সব অন্ধকার কাটিয়ে
আলো নিয়ে আসবো। সকাল 7টায় রুহির ঘুম ভাঙে। চোখ খুলে দেখে পাশে রিশাদ নেই। মনে মনে ভাবে, হয়তো গেছে কোথাও, তাতে আমার কি? আমি ফ্রেশ হতে যাব, কিন্তু ড্রেস তো নেই, তাহলে কি পরবো? ভাবনার মাঝে রাফিয়া রুমে আসে। রুহিকে বসে থাকতে দেখে নিজের হাতে থাকা শপিং ব্যাগটা রুহিকে দেয়। রুহি জিজ্ঞেস করে, কি আছে এতে? আম্মু তোকে পরার জন্য শাড়ি পাঠালো। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে বললো। তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে শাড়ি পরতে হেল্প করছি। রুহি চুপচাপ ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে শাড়ি পরার প্রস্তুতি নিয়ে নিল। রুহি মোটামুটি শাড়ি পরতে জানে, তাই সমস্যা নেই। রাফিয়া রুহির শাড়ির কুচি ধরে আছে, সুন্দর করে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে। রুহি এক নজরে রাফিয়ার দিকে তাকিয়ে ভাবছে, রাফিয়ার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা আমি আগে থেকে মানি, এখন তো আরো বেশি মানি। মা, বাবা, ভাইয়া, ওদের ছাড়া যদি কেউ কেয়ার করে থাকে তাহলে সেটা রাফিয়া। নিজের বোন হলেও বোধহয় এত ভালোবাসতো না, যেটা ওর কেউ না হয়েও স্কুলের পরিচয় থেকে বাসে। শাড়ির কুচি ঠিক করা শেষে রুহিকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজায়। রুহির হুঁশ আসে। রাফিয়া বলে, এভাবে কি দেখছিলি? তুই অনেক ভালো, এত কেয়ার করি, সেই জন্য তোকে এত ভালোবাসি। বলে রাফিয়াকে জড়িয়ে ধরে হেসে ওঠে। হাজারো মন খারাপের মাঝে বেস্ট ফ্রেন্ডরা মন ভালো করতে পারে। রাফিয়া একটু মজা করে বলে, আমাকে এত ভালো না বেশে নিজের জামাইকে বাস, তাহলেই হবে। আর তোর জামাই থাকতে আমাকে শাড়ির কুচি ঠিক করে দিতে হলো? সিনেমায় দেখতাম নায়ক নায়িকার শাড়ির কুচি ঠিক করে দেয়, সাথে রোমান্টিক সিন হয়। ইস, তুই মিস করলি। ভাইয়া যদি বাসায় থাকতো তবে ওকে পাঠিয়ে দিতাম, কিন্তু ভাইয়া সেই সকালে কোথায় যেন বেরিয়ে গেল। রুহি তখনই জিজ্ঞেস করে, কোথায় গেছে? সে তো জানি না, শুধু বলতো কাজ আছে, আর তুই উঠলে যেন দেখে রাখি। আমাকে দেখে রাখার কি আছে? যদি পালাই যাস এই ভয়ে। আমার ভাই ভয় পাই তোরে হারানোর। রুহি আনমনে বলে, ভয় যদি পাই তো তাহলে কেন এমন হলো? আচ্ছা, আর কথা নয়, নিচে চল। রাফিয়া রুহিকে নিয়ে নিচে নামে। রফিক মির্জা মুখের সামনে ধরে খবরের কাগজ পড়ছে। বলে রুহিকে দেখতে পায়নি। রাশেদা মির্জা রান্নাঘরে ছিল। রাফিয়া রুহিকে সেখানে নিয়ে যায়। গিয়ে দেখে রান্না বসিয়েছেন। তিনি রুহিকে দেখে হেসে দেয়। প্রেক্ষিতে রুহিও হাসে, কারণ রিশাদ যাই করুক এই মানুষগুলো তো কিছু করেনি, যা আছে বাবার সাথে। রুহি রাশেদকে বলে, আমি কি করব বলেন? না মা, তোমায় কিছু করতে হবে না। রুহি বারণ শোনে না, রান্নার কাজে সাহায্য করতে যায়। দেখে রাশেদা চা বানাতে বলে। রুহি মোটামুটি রান্না পারে, তেমন ভালো না হলেও খারাপ হয় না, খাওয়া যায়। আর চা বানাতে পারে বেশ, এজন্য চা বানাতে শুরু করে। রাফিয়া পাশ থেকে বলে, বাহ, বৌমা শাশুড়ির দায়িত্ব এখন থেকে শুরু। আম্মুর কাজে হেল্প করতে এসে গেছে রুহি। রাশেদা রাগী চোখে বলে, তোর মতো নাকি যে কোনো কাজ করে না, শুধু বসে বসে থাকে। রাফিয়া মন খারাপের ভান করে বলল, আম্মু এখন খোটা দিচ্ছ তো? দেখিও, আমি একদিন শাশুড়ির সবচেয়ে ভালো বৌমা হব। তোকে কেউ বউ করবে না, যে অলস আর বলে সবচেয়ে ভালো বউ হবে। রুহি মামের কাণ্ডে হাসছে। তখন ওর মায়ের কথা মনে পড়ে। মাও বলতো, একটু কাজ শেখ, শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না পারলে কথা শুনতে হবে। তখন বাবা বলতো, আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দেব যেখানে কাজ করতে হবে না। এই কথা ভাবতেই বাবার কথা মনে হয়। চা বানানো শেষে 3 কাপে চা ঢালে। রাফিয়া রাশেদা চা নেয় এবং রুহিকে রফিক মির্জাকে চা দিয়ে আসতে বলে। এ কথা শুনে রুহির একটু ভয় লাগে। কালকে উনি অনেক রাগ দেখাচ্ছিলেন। মিজানুর চৌধুরীর মতো তিনিও চান না রিশাদ আর রুহির সম্পর্ক হোক। রুহি ভয়ে ভয়ে চা নিয়ে রফিক মির্জার কাছে যায়। তিনি তখনও খবরের কাগজ পড়ছিলেন। আঙ্কেল আপনার চা। কারো কথা শুনতে পেয়ে রফিক মির্জা খবরের কাগজটা সামনে থেকে সরায় এবং সামনে রুহিকে দেখতে পায়। নীরবভাবে ওর মুখের দিকে তাকিয়ে আছে। রুহি ভয়ে আছে, যদি কিছু বলে। রুহিকে ভুল প্রমাণ করে চায়ের কাপটা নেয়। এতে রুহি স্বস্তি পায় আর মনে মনে ভাবে, মানুষগুলো কেউ খারাপ না, তাহলে এত
এত শত্রুতা কেন তৈরি হয়েছে, কি কারণ তা অজানা, চেষ্টা করেও বুঝতে পারিনি। রিশাদ আর আকাশ খোরশেদের খোঁজ নিচ্ছে। অল্প সূত্রে জানতে পেরেছে ও ঢাকায় আছে, কিন্তু ঢাকার কোথায় আছে তা জানতে আরও একদিন সময় লাগতে পারে। রিশাদকে ভীষণ চিন্তিত দেখে আকাশ কাঁধে হাত দিয়ে বলে, এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। 1-2 দিনের সময়ের মধ্যে সব প্রমাণ পাবো। আর রুহিকে নিয়ে আপসেট থাকলে বলবো এত ভাবিস না, সে এখন তোর, কেউ কিছু করতে পারবে না। আমি সেটা ভাবছি না, তবে আমার মনে হচ্ছে নতুন করে ষড়যন্ত্র হতে চলেছে। জানিস তো, খোরশেদের মাস্টার মাইন্ড আছে, তাকে ধরতে হবে। যার কথা এসব করেছে সে নিশ্চয়ই পরবর্তী প্ল্যান করবে। শত্রু প্ল্যান করলে আমরা তার প্ল্যানের উপর প্ল্যান করব, শুধু একটু ক্লু পাই। আচ্ছা, তোর কি কাউকে সন্দেহ হয়? আপাতত মনে পড়ছে না, পরে জানাবো। ঠিক আছে, তাহলে তুই যা, আমি একটু মরুর সাথে দেখা করতে যাব। বাহ, তাহলে মৌরি ফুলে গন্ধে মাতাল হয়ে গেলে? ঠাট্টা করিস না তুই, তুই তো বলছিস ও তোর বোন হয়, ওকে ভালোবাসতে এজন্য একটু চেষ্টা করতেছি। বিয়েটা করে নে। তোর ঝামেলা আগে শেষ হোক, তারপর বিয়ে করব। তুই আর রুহি, সরি ভাবি না থাকলে তো বিয়ে হবে না। ঠিক আছে, তুই যা, আমিও যাই। বলে দুই বন্ধু দুদিক চলে যায়। রিশাদ বাসায় এসে কলিং বেল বাজালে কাজের মহিলা দরজা খুলে দেয়। রুমে গিয়ে দেখে রুহি নেই। ভাবলো হয়তো মায়ের সাথে নয়তো রাফিয়ার সাথে আছে। বাহিরে আসতে রাশেদার দেখা পায়, জিজ্ঞেস করে, রুহি কোথায় আম্মু? কেন রুমে নেই? না, নেই। আমি ভাবলাম তোমার সাথে আছে। রাফিয়ার রুমে আছে হয়তো, দেখে আসি। রাফিয়া তো কলেজে গেছে, আজকে জরুরি ক্লাস আছে। রিশাদ চিন্তায় পড়ে যায়, সাথে অস্থির হয়ে পড়ে। কোথায় গেলে রুহি? বাহিরে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, রুহিকে যেতে দেখেছি কিনা? হ্যাঁ বাবা, যেতে দেখেছি, একটু আগে গেল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন, কিন্তু উত্তর না দিয়ে দৌড়ে চলে গেলেন। রিশাদ দারোয়ানকে ঝাড়ি দেয়। দৌড়ে চলে গেল? আপনি জানালেন না কেন? আপনাকে কি করতে রেখেছে? দারোয়ান মাথা নিচু করে চুপ করে আছে। রিশাদের চিন্তা আরও বেড়ে যায়, সাথে রাগও হয়। ওই বারে যায়নি তো আবার? এই ভেবে রোহানকে কল দেয়, কিন্তু আফসোস, রোহানও কল ধরে না। শেষে উপায় না পেয়ে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রিশাদ চারিদিকে হর্ন হয়ে রুহিকে খুঁজতেছে, কিন্তু কোথাও দেখা পেল না। রুহির কলেজে গেল, সেখানে রাফিয়া ছিল। ও সবে কলেজ থেকে বাহির হয়েছে। কলেজের সামনে ভাইকে অস্থির হয়ে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাইয়া, এত অস্থির হয়ে আছো, কোনো সমস্যা? রুহি বাসায় নেই, আম্মুকে কিছু না বলে বেরিয়েছে। ভাবলাম তোর কাছে কলেজে এসছে নাকি। না, ভাবি তো এখানে আসেনি। তুমি কি ভাবির বাবার বাসায় খোঁজ নিয়েছিলে? ওখানে যেতে পারে। রোহনকে ফোন করেছিলাম, কিন্তু ধরেনি। আমার মনে হয় ও বাড়ি গেছে। আমার টেনশন হচ্ছে, যদিও বাড়ি না যায়। চলো ও বাড়ি গিয়ে দেখে আসি ওখানে গেছে কিনা। রাফিয়ার কথায় রিশাদ সম্মতি জানায়। দুই ভাই বোন মিলে গাড়িতে উঠে পড়ে, রওনা দেয় রুহিদের বাড়ি। চৌধুরী বাড়ির সামনে গিয়ে গাড়ি থামায়। দুই ভাই বোন নেমে গেট দিয়ে আসতে গেলে দারোয়ান ঢুকতে বাধা দেয়। কি সমস্যা, যেতে দিচ্ছেন না কেন? মির্জা বাড়ির কাউকে এই বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? মিজানুর চৌধুরী। সেটা আমি বুঝে নেব। বলে দারোয়ানকে জোর করে সরিয়ে রিশাদ আর রাফিয়া ভেতরে যায়। কলিং বেল বাজতে রুহি দরজা খুলে দেয়। সামনে রিশাদ আর রাফিয়াকে দেখে অবাক হয়। রিশাদের দিকে তাকালে দেখে রিশাদ রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলে, ননসেন্স, বাবার বাড়ি এসেছ, বলে এসো না কেন? তুমি কে যে আমার বলে আসতে হবে? কারো আওয়াজ শুনে তাকিয়ে দেখে মিজানুর চৌধুরী কথাটা বলেছেন। রিশাদ হেসে সামনে গিয়ে বলে, আমি আপনার জামাই শ্বশুরমশাই, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? চেয়ারম্যান হয়ে স্মৃতিশক্তি কম হলে চলে? তুমি আমার বাড়িতে এসেছো কেন? দারোয়ান আটকায়নি? বলেনি এ বাড়িতে মির্জা বাড়ির আরও প্রবেশ নিষেধ? বলেছিল, কিন্তু সে নিয়ম তা কি ভেঙে গেছে, কারণ মির্জা বাড়ির বউ আপনার বাড়িতে এসছে, তাকে নিয়ে যেতে এসছে। রুহি তোমার সাথে যাবে না। আমি তোমার মতো অভদ্র ছেলেকে আমি জামাই হিসেবে মানি না। খুব শীঘ্রই তোমার সাথে আমার মেয়ের ডিভোর্স করাবো। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। রুহি, তাড়াতাড়ি এসো।
রুহি এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখে রিশাদ হাত ধরে নিয়ে যেতে চায়, কিন্তু রুহি নড়ে না, হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি যাব না, আপনি আমায় ঠকিয়েছেন। আব্বু যা বললো তাই হবে। রিশাদ রেগে যায়। রুহি, আমি কারো রাখিও না, তাড়াতাড়ি চলো। যাবো না। কি করবেন আপনি? জোর করবেন? জোর করে যদি নিয়ে যান তাহলে আজকে আমার শেষ দিন হবে। রুহির কথায় রিশাদ থেমে যায়। কোনো কথা না বলে রাফিয়াকে নিয়ে বাহির হয়ে আসে। মিজানুর চৌধুরীর হাসি মুখে ফোন লাগায় সাদিবকে। প্রথম প্ল্যান সাকসেসফুল সেটা জানায়। রিশাদ আর রাফিয়া বাহির হয়ে গেটের কাছে আসতে রুহানকে দেখতে পায়, হাতে অনেকগুলো ঔষধ। রিশাদ জিজ্ঞেস করে, কার ওষুধ এসব? আম্মু অসুস্থ হয়ে পড়েছিল, ওনার ঔষধ আনতে গেছিলাম। তোকে ফোন করেছিলাম, ধরলি না। আর রুহি এই বাড়িতে এসছে, বলিস না কেন? ওকে খুঁজে না পেয়ে আমার মাথা কাজ করছিল না। সরি, আমি টেনশনে ছিলাম। রুহিকে আব্বু ফোন করে আম্মুর অসুস্থতার কথা জানায়, ও তখনই চলে আসে, তাই হয়তো কাউকে জানাতে পারেনি। ঠিক আছে, তোর বোনকে দেখে রাখিস, আর বাসায় গিয়ে তোকে ফোন দেব, কিছু কথা আছে। রুহিকে নিয়ে যাবি না? তোর বোন যাবে না, আমি নাকি ওকে ঠকিয়েছে। তোর বাবা বলেছে আমার সাথে তার ডিভোর্স করাবে, আর রুহি সে কথা মানবে। আমি ওকে বোঝাবো, আব্বু নিশ্চয় ভুলভাল বুঝিয়েছে। তুই বাসায় যা, আমি পরে কথা বলবো। রিশাদ গাড়ির কাছে যায়। রাফিয়া দাঁড়িয়েছিল। রুহানের দিকে একবার তাকিয়ে আর তাকায়নি। রুহান এবার রাফিয়ার দিকে তাকায়, মুখে হাসি নিয়ে বলে, কতদিন দেখি না তোমায়, হয়তো সময়ের সাপেক্ষে ভুল বুঝেছিলাম। অভিমানের পাল্লা কি বেশি ভারী হয়ে গেছে? রাফিয়া না তাকিয়ে উত্তর দেয়, আমি অভিমান যাত্রার উপর করি না মিস্টার রোহান চৌধুরী। আর আপনি কে? আপনাকে আমি চিনি না। মায়াবিনী, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তোমার মনের মালিক। আপনার রঙের কথা শোনার আমার সময় নেই। বলে রাফিয়া রেখে চলে যায়। গাড়িতে বসতেই রিশাদ রাফিয়া গেট পেরিয়ে রাস্তার অনেকটা চলে যায়। রুহান সেদিকে তাকিয়ে হেসে বলে, ভালোবাসো বলে অভিমান করেছো, সে আমি জানি। অপেক্ষা শুধু সময়ের, অভিমান কেমনে ভাঙাতে হয় আমি সেটা জানি। সারাদিন কেটে গিয়েছে। দিনের আলো ফুরিয়ে অন্ধকার নেমে এসেছে অনেক সময় আগে। রুহি দুপুরে ঢুকেছে রুমে, আর বেরোয়নি। রাত 9টা বাজে। মায়ের ওষুধ খাওয়াতে হবে বলে রুহি রুম থেকে বেরিয়ে মা বাবার রুমে যায়। মাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেয়। খাবার শেষে মাকে আদেশ সুরে ঘুমিয়ে পড়ে বলে নিজের রুমে আসতে গেলে মিজানুর চৌধুরী পিছু ডাকে। রুহি থেমে যায়, পিছনে তাকায়। তুমি কি আমার সিদ্ধান্ত মানতে রাজি? কোন সিদ্ধান্ত আব্বু? তখন বললাম যে ওই বেয়াদব ছেলের সাথে তোমার ডিভোর্স করাবো, তারপর আবার সাদিবের সাথে বিয়ে দেবো। রুহি চকিত নয়নে বাবার দিকে তাকায়, তারপর কিছু ভেবে মাথা নিচু করে নেয়, কিছু বলে না। মিজানুর চৌধুরী বলে,